সাংবাদিকদের বিরুদ্ধে করা হত্যা মামলা নিয়ে উদ্বেগ জানিয়ে এসব বন্ধের দাবি জানানো হয়েছে সম্পাদকদের পক্ষ থেকে। একই সঙ্গে তারা মত প্রকাশের বিরোধী সব কালাকানুন বাতিলের দাবি করেন। সকালে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে ২০ জন সম্পাদকের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় ২০ পত্রিকার সম্পাদকেরা আমন্ত্রিত হয়ে যান প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। প্রায় ১.৫ ঘণ্টা চলা বৈঠক শেষে বের হয়ে আসেন সম্পাদকেরা। বৈঠকের বিস্তারিত নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। অন্তর্বর্তী সরকারের কাজের প্রতি সম্পাদকেরা সমর্থন জানিয়েছে বলে জানান তিনি। বলেন, সাংবাদিকতা ও মত প্রকাশের বিরোধী সব কালাকানুন বাতিলে সম্পাদকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে সম্প্রতি দায়ের হত্যা মামলা নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে। একজন সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করার পরিবেশ তৈরির দাবি জানানো হয় সম্পাদকদের পক্ষ থেকে। বলেছি যে এই যে বিএসএস, বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে, এদেরকে সাহিত্য শাসন দেওয়া, তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নির্বাচন কমিশন সহ সব প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করে স্বচ্ছতা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে বলে জানান মাহফুজ আনাম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুন শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছাড়িয়ে গেছে 2,11,000 কোটি টাকা, যা মোট ঋণের 12.5%। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। দেশে এর আগে খেলাপি ঋণ বেড়ে কখনো এতটা হয়নি। প্রতিবেদন বলছে, খেলাপি ঋণের প্রায় 33%ই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 1,02,000 কোটি টাকার বেশি। এর আগে গত মার্চের শেষে ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 1,82,295 কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের 11.11%। খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোতে তদারকি বৃদ্ধির পাশাপাশি পর্যবেক্ষক ও সমন্বয়ক কাজ করছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অনুসন্ধান শুরু করেছে সিআইডি। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও এ অনুসন্ধান চলবে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া কাঁচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রিরও অভিযোগ তোলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুবাই, সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, পাচার করা টাকায় ভারতের কলকাতায় 3টি জুয়েলারি দোকান, 11টি বাড়ি এবং প্রতারণার মাধ্যমে একটি ব্যাংকের পরিচালক হওয়ার প্রাথমিক তথ্যও পেয়েছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। টেস্ট সিরিজে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টে টাইগারদের জয় 6 উইকেটে। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের সেরা সাফল্য। ম্যাচ সেরা লিটন দাস আর সিরিজ সেরা হয়েছেন মেহেদী মিরাজ। বাংলাদেশের ড্রেসিং রুম তখন অপেক্ষায় কখন হবে সিরিজ জয়ের উৎসব। অন্যদিকে পাকিস্তান বৃষ্টির অপেক্ষায়। শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডির আকাশ টাইগারদের ইতিহাস গড়ার পথে বাধা হয়নি। প্রথম টেস্ট 10 উইকেটের পর এবার দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয় 6 উইকেটে। 143 রানের দূরত্ব নিয়ে পঞ্চম দিনের শুরু। দিনের অর্ধেকটা যাবার আগেই স্বাগতিকদের মাটিতে নামানোর কাজটা সেরে ফেলে নাজমুল শান্তর দল। 2 যুগের মাথায় দ্বিতীয়বার প্রতিপক্ষকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করা। প্রথম টেস্টে 10 উইকেটের জয়ের অতিরিক্ত আত্মবিশ্বাসে 26 রানে 6 উইকেট হারানো। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটন মিরাজের প্রতিরোধের গল্প।
পাকিস্তানের 274 রানের জবাবে 262 রান করে মোমেন্টাম ফিরিয়ে আনা। পাকিস্তানকে বিস্মিত করে এরপর টাইগার পেস জুটি নাহিদ রানা আর হাসান মাহমুদের তাণ্ডব। ওয়াসিম ওয়াকারের দেশ পাকিস্তান কিনা বাংলাদেশের পেসারদের কাছেই নাকাল। 185 রানের টার্গেটে চতুর্থ দিনেই সাদমান জাকির ওপেনিং জুটি দ্রুত রান তুলে জানিয়ে দেন জয় ভিন্ন কিছুই নেই তাদের মাথায়। শেষ দিনেও একই অ্যাপ্রোচ। 58 রানে যখন ওপেনিং ভাঙে তখন মাত্র 13 ওভারের খেলা চলছে। 40 রানে জাকিরকে বোল্ড করে হামজার ব্রেক থ্রু। এরপর সাদমানের প্রতিরোধ ভাঙেন খুররাম। 57 রানের জুটি গড়ে শান্ত মুমিনুল পরিস্থিতি সামাল দেন। এই দুজন আউট হলেও জয় নিয়ে কোনো টেনশনে পড়েনি বাংলাদেশ। দলের সবচেয়ে অভিজ্ঞ দুজন মুশফিক সাকিব মিলে ইতিহাস গড়েই তবে ফেরেন সাজঘরে। চারদিকে তখন শুধুই উল্লাস। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট সিরিজে পাকিস্তানকে 2-0-তে হোয়াইট ওয়াশের ফলাফল ভারত সিরিজে দলের আত্মবিশ্বাস বাড়াবে, মন্তব্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। দেশের বাইরে প্রথমবার সিরিজ সেরা হয়ে উচ্ছ্বসিত মেহেদী হাসান মিরাজ। এই সিরিজ জয় আমাদের জন্য অনেক বড় কিছু, ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। ভীষণ আনন্দের। সবচেয়ে স্বস্তিদায়ক হচ্ছে দলের প্রত্যেকে নিজেদের কাজটা ঠিকঠাক মতো করেছে। আমাদের পেসাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। সবাই জয়ের জন্য মুখিয়ে ছিল। আশা করছি আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। পরের সিরিজ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই সিরিজ জয় দলকে অনুপ্রেরণা যোগাবে। First time out of country in man of the series. আমি খুবই আনন্দিত। প্রথমবার দেশের বাইরে সিরিজ সেরার পুরস্কার জিতেছি। অলরাউন্ড পারফরমেন্স করা ভীষণ কঠিন। 5 উইকেট নিতে পারা খুশির। ভবিষ্যতে এর চেয়ে ভালো করার চেষ্টা থাকবে। আমার পারফরমেন্সে দলের সবাই খুশি। এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে আনন্দের। I am really enjoy myself batting with him. পাকিস্তানের সিরিজ জয়ের পর অধিনায়ক শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার পর সংবর্ধনা দেয়া হবে বাংলাদেশ দলকে। এদিকে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় ভারত সফরে আত্মবিশ্বাস যোগাবে। পাকিস্তানের টেস্ট সিরিজ জয়, তাও আবার হোয়াইট ওয়াশ করে। বিপর্যয় ভেঙে না পড়ার উদাহরণ হয়ে থাকবে এই সিরিজ। এ যেন বদলে যাওয়া বাংলাদেশেরই প্রতিফলন। হাসান নাহিদদের পারফরমেন্সে পরিবর্তনের ছাপ স্পষ্ট। এ মাসেই ভারত সফর, 2টি টেস্ট ও 3টি টি-20 সিরিজ। পাকিস্তানের দাপুটে পারফরমেন্স টাইগারদের সাহস বাড়াবে। টিম ইন্ডিয়াও শান্তর দলকে নিয়ে সতর্ক থাকবে। আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি, সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে। পাকিস্তানে যে একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করি, তারা কিন্তু বুঝ স্বীকার করতে বাধ্য হবে যে বাংলাদেশকে আমরা যেমন ভেবেছিলাম বাংলাদেশ তেমন না। আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি, আমাদেরকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। দেশ থেকে শান্তকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফিরে বাংলাদেশ দল পাবে সংবর্ধনা। মাননীয় প্রধান উপদেষ্টা অন্যান্য দেশ নাগরিকের মতোই অত্যন্ত খুশি হয়েছেন এবং আনন্দিত হয়েছেন। এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত। বাংলাদেশ মেন্স ক্রিকেট হিস্ট্রির এটাই সবচেয়ে বড় অর্জন। ক্রিকেটেও লেগেছে বিপ্লবের ছোঁয়া। শান্ত লিটনদের শরীরী ভাষায় এসেছে পরিবর্তন। ক্রীড়া উপদেষ্টা অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটে এমন অর্জনে। জুলাই বিপ্লবের যে স্পিরিট, এটা আমরা স্পোর্টসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার যে গৌরব অর্জন করছে, এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের, এবং এজন্য আমি জাতীয় দলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর বুধবার রাতে দেশে ফিরবে বাংলাদেশ দল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 মামলা থেকে খালাস পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে 2টি মামলা জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির। বাকি 3টি মামলা করা হয়েছিল মানহানির অভিযোগে। মঙ্গলবার এসব মামলা থেকে খালাসের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শুনানিতে এই 5 মামলায় খালেদা জিয়াকে খালাসের আবেদন করেন তার আইনজীবীরা। খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদিন মেজবা সহ কয়েকজন। আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম, তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকডেটে সরকার দিয়ে দিতেন। সরকারের পৃষ্ঠপোষকতা থাকতো, মামলা চলমান ছিল। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়,
এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা, এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। গত 15 বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দিয়ে বলেন, কারো উপর প্রতিশোধ নেবে না তার দল। রাজধানীর তেজগাঁয়ে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলাম। এতে জামায়াতের আমির অভিযোগ করে বলেন, গত 15 বছরে আওয়ামী লীগ সরকার বহু গুম খুন করেছে, মিথ্যা বিচার করে জামায়াতের 11 শীর্ষ নেতাকে হত্যা করেছে। সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও 15 বছর তারা কাজ করতে পারেনি উল্লেখ করে তিনি দাবি করেন, তাদের হত্যা গ্রেপ্তারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল। আমরা 15.5 বছর হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই, কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে। যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় তার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দুপুরে আইনজীবী শাহিন আলমের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রাঞ্জিব জানান, বুয়েট সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে নির্দেশনাও দেওয়া হয়। শিক্ষার্থী আবরারকে নির্যাতনের ঘটনা এবং নিরাপত্তা নিশ্চিতে কাদের ব্যর্থতা ছিল তা খতিয়ে দেখতে মন্ত্রিপরিষদ বিভাগকে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছে আদালত। 2019 সালে 6 অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ কর্মীরা। আবরার হত্যাকাণ্ডের কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার পরিবার এবং উনি মানে ওনার মৃত্যুতে যে ক্ষতিটা হয়েছে তার প্রেক্ষিতে কেন তাকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে না সেই মর্মেও রুল জারি হয়েছে। কাল থেকে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক থাকবে। সকালে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। এর আগে কর্মবিরতি আংশিক প্রত্যাহারের পর ঢাকা মেডিকেলে চালু হয় বহির্বিভাগ। সকাল 10টা থেকে বহির্বিভাগে চিকিৎসা সেবা দেয়া শুরু হয়, চলে দুপুর 1টা পর্যন্ত। এছাড়া সীমিত আকারে চলবে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার সহ অন্যান্য সেবাও। টানা 2 দিন বহির্বিভাগ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। হাসপাতাল এলাকায় চিকিৎসক সহ সবার নিরাপত্তায় নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সেনা সদস্যদের পাশাপাশি আছেন র্যাব ও বিজিবির সদস্যরা। শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেলে শনি ও রোববার 3 দফা হামলার শিকার হন ইন্টার্ন চিকিৎসকরা। এর প্রতিবাদে সারা দেশে কর্মবিরতির ডাক দেন তারা। ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের জেরে কারাদণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট। তাদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আমিরাতে বাংলাদেশিদের সাজা মওকুফকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে ঢাকা। গেল জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে যখন উত্তাল বাংলাদেশ, তখন ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন 57 প্রবাসী বাংলাদেশি। আমিরাতে অনুমতি ছাড়া যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। এ কারণে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের মুখোমুখি হতে হয় তাদের। বাংলাদেশি ওই শ্রমিকদের মাত্র 48 ঘন্টার ট্রায়ালে দেয়া হয় সাজা। গত 22 জুলাই 57 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন দেয়া হয়, আর 53 জনকে 10 বছর এবং বাকি 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। মানবিক দিক বিবেচনায় সেই শ্রমিকদের জেল থেকে ছাড়াতে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। নিয়োগ দেয়া হয় আইনজীবীও। অবশেষে সেই সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে এবার ক্ষমা করে দিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আমি মনে করি কি বিশেষভাবে আসলে একটা কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনূসের প্রতি। উনি রিকোয়েস্ট করেছেন, এটা একটা বিরাট
সাফল্য হিসেবে আমরা গণ্য করতাম, কারণ মানুষগুলোর জীবন শেষ হয়ে যেত। কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল তাদের সাজা কার্যকর না করার আদেশ দিয়েছেন। সেই সাথে প্রবাসী ওই শ্রমিকদের দেশে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।